ওকে, তো তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এমার্জেন্সি, জরুরি অবস্থা। তো দেখো, আমরা প্রত্যেকেই জানি আমাদের সংবিধানে 3 রকমের জরুরি অবস্থার কি রয়েছে, বিধান রয়েছে। ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই 3 রকমের জরুরি অবস্থার বিধান আমাদের সংবিধানে রয়েছে। এমার্জেন্সি আমাদের সংবিধানের যে পার্টে আলোচনা হয়েছে সেটা হচ্ছে পার্ট 18, আর আর্টিকেল হচ্ছে 352 টু 360। এমার্জেন্সি খুব একটা কঠিন বিষয় নয়, কিছু বেসিক যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকলে এমার্জেন্সি আমরা 1 সেকেন্ডে আমরা বুঝে যাব। তো এমার্জেন্সির এই আলোচনা আমি 3টে বলতে পারো পার্টে করব। এই 3টে পার্টের মধ্যে প্রথমটা হচ্ছে প্রোক্লামেশন। প্রোক্লামেশন মানে এমার্জেন্সি কে জারি করবে, কার রেকমেন্ডেশনে জারি করবে, এটা আলোচনা করব। সেকেন্ড আমরা আলোচনা করব হচ্ছে অ্যাপ্রুভাল, এমার্জেন্সি কে অ্যাপ্রুভ করবে না করবে। আর সেকেন্ড হচ্ছে আলোচনা হবে হচ্ছে এফেক্ট। 3টের ক্ষেত্রে একই, প্রোক্লামেশন, অ্যাপ্রুভাল এবং হচ্ছে এফেক্ট। এমার্জেন্সি মানে কি? এমার্জেন্সি হচ্ছে যে ধরো আমাদের দেশ যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, সে যুদ্ধ হতে পারে, বহি আক্রমণ হতে পারে, আর্মড রেবেলিয়ন হতে পারে, কোন একটা রাজ্য সংবিধান মেনে চলছে না, বা আমাদের দেশ কোনো অর্থনৈতিক সমস্যার সম্মুখীন। তো এইরকম যদি কোনো সমস্যার সম্মুখীন আমাদের দেশ যদি হয়, আর সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যদি বলতে পারো সহায়ক যদি না হয়, মানে আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট অ্যাবল, ইজ নট ক্যাপাবল টু হ্যান্ডেল দিস টাইপ অফ সিচুয়েশন, মানে আমাদের যে সাধারণ যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন সহায়ক নয় এই ধরনের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে দেশ যে অ্যাবনর্মালিটির মধ্যে দিয়ে যাচ্ছে সেখান থেকে দেশকে বের করে আনার জন্য আমাদের কি করতে হবে, এমার্জেন্সি ইম্পোজ করতে হবে। এমার্জেন্সি জারি করার মাধ্যমে আমরা আমাদের যে প্রশাসন, যে গভর্নেন্স, সেই জায়গাতে আমরা কি আনতে পারবো, কিছু পরিবর্তন আমরা আনতে পারবো। যে পরিবর্তনগুলো আনার জন্য আমাদের কোনো সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, এমার্জেন্সি জারি করার মাধ্যমেই আমরা সেই পরিবর্তনগুলো আনতে পারবো, এবং সেই পরিবর্তনগুলো এনে আমরা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা বলতে পারো সহায়ক করে তুলবো, দক্ষ করে তুলবো ওই সমস্যাগুলো সমাধানের জন্য। তো এই হচ্ছে এমার্জেন্সির বলতে পারো উদ্দেশ্য। তাহলে এমার্জেন্সির উদ্দেশ্য কিন্তু এটা নয় যে ভারতবর্ষের মানুষজনকে অসুবিধায় ফেলা, বরং ভারতবর্ষের মানুষজন যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় তাহলে সেই অসুবিধা থেকে বের করে আনার জন্যই কিন্তু এমার্জেন্সি। কিন্তু এমার্জেন্সি ব্যাপারটা আমরা না একটু উল্টো ভাবে বুঝি, যে এমার্জেন্সি মানে মানুষজনকে অসুবিধার মধ্যে ফেলা বা মানুষজনকে একটা কঠোর নিয়মের মধ্যে আনা, বরং এমার্জেন্সি ব্যাপারটা ঠিক উল্টো। মানুষজন সমস্যায় রয়েছে, দেশ সমস্যায় রয়েছে, সেখান থেকে মানুষজন দেশকে বের করে আনার জন্য এমার্জেন্সি। ওকে, আচ্ছা চলো, তো এমার্জেন্সি আমরা একদম প্রত্যেকটা এমার্জেন্সি, মানে ন্যাশনাল, স্টেট এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি, প্রত্যেকটা এমার্জেন্সি আমরা একদম এক একটা করে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি যে এমার্জেন্সিটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, তাহলে প্রথমে যে এমার্জেন্সিটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। তো ন্যাশনাল এমার্জেন্সি আমরা প্রত্যেকেই জানি, আর্টিকেল হচ্ছে 352। আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি আমরা প্রথমে জেনে নিই গ্রাউন্ড, যে কি গ্রাউন্ডে
ন্যাশনাল ইমার্জেন্সি ইম্পোজড হবে। তো গ্রাউন্ডের মধ্যে প্রথমটাই হচ্ছে ওয়ার, তারপরে হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে বহি আক্রমণ, আর হচ্ছে তোমার আর্মড রেবেলিয়ন। ঠিক আছে, সো দিস আর দ্য গ্রাউন্ড ফর প্রোক্লামেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি। আর্ম রেবেলিয়ন এই গ্রাউন্ডটা ইন্ট্রোডিউসড হচ্ছে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। আর্ম রেবেলিয়ন প্রথম থেকে আমাদের সংবিধানে ছিল না। আর্ম রেবেলিয়নের জায়গায় যেটা বলা ছিল সেটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স। ঠিক আছে, ইন্টারনাল ডিস্টারবেন্স এটা পরিবর্তন হয়ে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ইন্ট্রোডিউসড হলো আর্মড রেবেলিয়ন। আচ্ছা, এমার্জেন্সি কে জারি করবে? তো ন্যাশনাল ইমার্জেন্সি জারি করবে মানে প্রোক্লেম করবে কে? ঠিক আছে, প্রোক্লেম করবে হচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু হ্যাঁ, প্রেসিডেন্টের এটা কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার নয়। প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করবে, প্রেসিডেন্টের হচ্ছে সরি তোমার প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করবে ইউনিয়ন ক্যাবিনেটের রিটেন রেকমেন্ডেশনের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, তাহলে ইউনিয়ন ক্যাবিনেট যদি রিটেন রেকমেন্ডেশন করে তাহলে গিয়ে প্রেসিডেন্ট কি করবে? তোমার এমার্জেন্সি জারি করবে। এবং এই যে প্রভিশন যে ক্যাবিনেটের রিটেন রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট হচ্ছে এমার্জেন্সি জারি করবে, এটাও আমাদের সংবিধানে যুক্ত হয়েছে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। ওকে, তো এমার্জেন্সি জারি করা রাষ্ট্রপতির কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারের মধ্যে পড়ে না। এমার্জেন্সি রাষ্ট্রপতি জারি করবে ইউনিয়ন ক্যাবিনেটের রিটেন রেকমেন্ডেশনের হচ্ছে পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি আমরা কোথায় জারি করব মানে এরিয়া যদি আমরা বলি, ন্যাশনাল ইমার্জেন্সি আমরা জারি করতে পারি সমগ্র ভারতবর্ষ অথবা ভারতবর্ষের কোনো একটা অংশে। ঠিক আছে, এই যে ভারতবর্ষের একটা অংশেও আমরা ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারি, এটা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা যুক্ত হয়েছে। বিফোর 1976 ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা মানেই সমগ্র ভারতবর্ষে কি করতে হবে? জারি করতে হবে। ভারতবর্ষের কোনো একটা অংশে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করার ক্ষমতা কিন্তু 1976 এর আগে ছিল না। মানে ধরো দেখা যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হচ্ছে, তাহলে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হচ্ছে সেই কারণে আমরা হতে পারে যে যে সমস্ত স্টেট বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে আমরা শুধুমাত্র সেই সমস্ত স্টেটেই কি করলাম? 352 ইম্পোজ করলাম, সমগ্র ভারতবর্ষে ইম্পোজ করলাম না। কিন্তু একসময় এটা সম্ভব ছিল না। একসময় সমস্যা সে নর্থে হোক আর সাউথে হোক, 352 ইম্পোজড হওয়া মানে সমগ্র ভারতবর্ষে ইম্পোজড হবে। হতে পারে যে সাউথের একটা প্রবলেম সেটা কোনোভাবে নর্থ ইস্ট স্টেট গুলোতে কি করছে না, বলতে পারো প্রভাব ফেলছে না, কিন্তু 352 ইম্পোজড হওয়া মানে করা মানে তোমাকে সমগ্র ভারতবর্ষে কি করতে হবে? ইম্পোজ করতে হবে। কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলা হলো? যে 352 আমরা একটা নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রেও কি করতে পারি? আমরা প্রোক্লেম করতে পারি, সমগ্র ভারতবর্ষে প্রোক্লেম না করে। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম? প্রথম জানলাম হচ্ছে আমরা এমার্জেন্সির গ্রাউন্ড, আমরা জানলাম যে ইন্টারনাল ডিস্টারবেন্স পরিবর্তন হয়ে ইন্ট্রোডিউস হয়েছে আর্মড রেবেলিয়ন। আমরা জানলাম প্রেসিডেন্ট কি করবে? এমার্জেন্সি জারি করবে, কিন্তু এটা প্রেসিডেন্টের ইন্ডিপেন্ডেন্ট বা ডিসক্রিশনারি পাওয়ারের মধ্যে পড়ে না। প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করবে ইউনিয়ন ক্যাবিনেটের রিটেন রেকমেন্ডেশনে, যেটা আমাদের সংবিধানে যুক্ত হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। এবং 352 আমরা সমগ্র ভারতবর্ষ বা ভারতবর্ষের যে কোনো অংশে আমরা কি করতে পারি? ইম্পোজ করতে পারি। ঠিক আছে, তো এই চলে মানে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো হলো হচ্ছে প্রোক্লামেশন রিলেটেড। এরপরে আমরা যেটা আলোচনা করব, ঠিক আছে, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাপ্রুভাল। ঠিক আছে, এমার্জেন্সির অ্যাপ্রুভাল। তো অ্যাপ্রুভালের প্রসঙ্গে আছে, সেটা হচ্ছে যে এই যে এমার্জেন্সি, ঠিক আছে, প্রেসিডেন্ট কি করছে? ইস্যু করছে। এমার্জেন্সি কে ইস্যু করছে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এমার্জেন্সি যেদিনকে ইস্যু করলো সেই দিন থেকে এটা কার্যকর থাকবে হচ্ছে 1 মাসের জন্য। ঠিক আছে, ক মাসের জন্য? 1 মাস। ওকে, আচ্ছা, এই 1 মাসের মধ্যে, এই 1 মাসের মধ্যে এমার্জেন্সি যদি পার্লামেন্টে, ঠিক আছে, এমার্জেন্সি যদি পার্লামেন্টে যদি অ্যাপ্রুভড হয়, তাহলে এমার্জেন্সি কিন্তু যেদিনকে ইস্যু হয়েছে সেই দিন থেকে এটা কন্টিনিউ হবে হচ্ছে 6
মান্থের জন্য, যদি এই 1 মাসের মধ্যে পার্লামেন্টে অ্যাপ্রুভড হয়। দেখো, এমার্জেন্সি জারি করার জন্য পার্লামেন্টের অ্যাপ্রুভালের কিন্তু প্রয়োজন নেই। এমনকি এই যে এমার্জেন্সি যেদিনকে জারি হয়েছে সেই দিন থেকে এটা 1 মাস ভ্যালিড থাকবে, তার জন্য কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভালের প্রয়োজন নেই। কিন্তু 1 মাসের পর এমার্জেন্সিকে কন্টিনিউ রাখতে গেলে আমাদের কিন্তু এই 1 মাসের মধ্যেটা পার্লামেন্টে অ্যাপ্রুভ করাতে হবে। যদি পার্লামেন্ট অ্যাপ্রুভ করে, তাহলে এমার্জেন্সি যেদিনকে জারি হয়েছে সেই দিন থেকে এটা এক্সটেন্ড হবে, কন্টিনিউ হবে হচ্ছে 6 মান্থের জন্য। ক্লিয়ার? বোঝা গেল? আর পার্লামেন্ট এটা অ্যাপ্রুভ করবে কিন্তু হচ্ছে তোমার স্পেশাল মেজরিটিতে। ঠিক আছে? পার্লামেন্ট এটা অ্যাপ্রুভ করবে স্পেশাল মেজরিটিতে। ওকে, আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি ভারতবর্ষে কতদিন থাকতে পারে? তো ন্যাশনাল এমার্জেন্সি ভারতবর্ষে থাকতে পারে ইনডেফিনিট পিরিয়ড। ঠিক আছে? ইনডেফিনিট পিরিয়ড ন্যাশনাল এমার্জেন্সি ভারতবর্ষে থাকতে পারে। কিন্তু সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে যে এই যে ধরো এমার্জেন্সি পার্লামেন্ট অ্যাপ্রুভ করলো, পার্লামেন্ট অ্যাপ্রুভ করার কারণে এমার্জেন্সি এক্সটেন্ড হলো 6 মান্থের জন্য। আমরা এমার্জেন্সি 6 মান্থ করে কি করতে পারি? আমরা ইনডেফিনিট পিরিয়ড আমরা কন্টিনিউ রাখতে পারি। কিন্তু যতবার আমরা এই 6 মান্থ এক্সটেন্ড করব, কন্টিনিউ করব, ততবার আমাদের কি লাগবে? পার্লামেন্টের অ্যাপ্রুভাল। তার মানে কি, এই যে ধরো এমার্জেন্সি কি হলো, 6 মান্থের জন্য এক্সটেন্ড হলো উইথ পার্লামেন্ট অ্যাপ্রুভাল। তাহলে এই 6 মান্থ এন্ড হওয়ার আগে আমরা যদি এমার্জেন্সি আবার অ্যাপ্রুভ করি পার্লামেন্টে, তাহলে এটা আবার এক্সটেন্ড হয়ে যাবে কি 6 মান্থের জন্য। ঠিক আছে? তাহলে এইভাবে 6 মান্থ করে আমরা এমার্জেন্সি কন্টিনিউ রাখতে পারবো ইনডেফিনিট পিরিয়ড। এবং যতবার আমরা 6 মান্থ এক্সটেন্ড করব, ততবার আমাদের কি লাগবে? পার্লামেন্টের হচ্ছে অ্যাপ্রুভাল। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে এমার্জেন্সির হচ্ছে রিভোকেশন। রিভোকেশন মানে কি? রিভোকেশন মানে হচ্ছে এমার্জেন্সি প্রত্যাহার করে নেওয়া। সরি, এখানে বানানটা ভুল লিখেছি, সি হবে, রিভোকেশন। ঠিক আছে? তো রিভোকেশন মানে হচ্ছে কি প্রত্যাহার করে নেওয়া। তো প্রত্যাহার যদি বলো, এমার্জেন্সি কে প্রত্যাহার করবে? এমার্জেন্সি প্রত্যাহার করবে হচ্ছে রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি এমার্জেন্সি প্রত্যাহার করবে কিন্তু ক্যাবিনেটের রেকমেন্ডেশনে। ঠিক আছে? ক্যাবিনেটের রেকমেন্ডেশনে। কিন্তু এছাড়াও রাষ্ট্রপতি এমার্জেন্সি প্রত্যাহার করতে পারে লোকসভার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে। আচ্ছা, এটা কেই হবে, রিভক কে হচ্ছে সি না, রিভোকেশন কে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এমার্জেন্সি রাষ্ট্রপতি প্রত্যাহার করতে পারে দুই ভাবে। একটা হচ্ছে কি, যে রাষ্ট্রপতিকে মন্ত্রিসভা পরামর্শ করলো, সেই পরামর্শের পরিপ্রেক্ষিতে। আরেকটা হচ্ছে কি, যে লোকসভা কি করতে পারে? প্রস্তাব নিতে পারে। লোকসভা প্রস্তাব নিতে পারে এমার্জেন্সি প্রত্যাহারের জন্য। তাহলে লোকসভা যদি প্রস্তাব নেয় এমার্জেন্সি প্রত্যাহারের জন্য, তাহলে রাষ্ট্রপতি কিন্তু বাধ্য থাকবেন এমার্জেন্সি প্রত্যাহার করে নিতে। ঠিক আছে? আচ্ছা, লোকসভাতে কিন্তু সেই প্রস্তাব পাস হতে হবে হচ্ছে সিম্পল মেজরিটিতে। এই প্রস্তাব কিন্তু রাজ্যসভাতে পাস হওয়ার কোনো প্রয়োজন নেই। লোকসভা প্রস্তাব নিবে, লোকসভাতে সেই প্রস্তাব পাস হতে হবে। ঠিক আছে? তাহলে গিয়ে রাষ্ট্রপতি বাধ্য থাকবেন এমার্জেন্সি প্রত্যাহার করে নিতে। ঠিক আছে? তাহলে এমার্জেন্সি রাষ্ট্রপতি প্রত্যাহার করবেন, কিন্তু সেটা দুই ভাবে। একটা হচ্ছে যদি রাষ্ট্রপতিকে ক্যাবিনেট অ্যাডভাইস করে, আর একটা হচ্ছে কি, যদি লোকসভা প্রস্তাব নেয়। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এমার্জেন্সির, বলতে পারো এফেক্ট, ন্যাশনাল এমার্জেন্সির এফেক্ট। তো ন্যাশনাল এমার্জেন্সির প্রথম এফেক্ট যেটা, সেটা হচ্ছে ইউনিয়ন কি করতে পারে? স্টেটকে যে কোনো বিষয়ে হচ্ছে ডিরেকশনস দিতে পারে। ঠিক আছে? ইউনিয়ন স্টেটকে যে কোনো বিষয়ে কি করতে পারবে? ডিরেকশন দিতে পারবে। এবং স্টেট সেই ডিরেকশন মানছে কিনা সেটাও কেন্দ্র কি করবে? সেটাও কেন্দ্র হচ্ছে ফলো করবে। ঠিক আছে? তাহলে শুধুমাত্র যে ইউনিয়ন স্টেটকে ডিরেকশন দিতে পারবে তা নয়, স্টেট যাতে সেই ডিরেকশন মেনে চলে বা স্টেট সেই ডিরেকশন মেনে চলছে কিনা সেটাও কেন্দ্র কি করতে পারবে?
এক্সামাইন করতে পারবে, সেটাও হচ্ছে দেখভাল করতে পারবে। সেকেন্ড হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, পার্লামেন্ট কি করতে পারবে? স্টেট লিস্টের যে কোনো ম্যাটারে গিয়ে আইন কানুন করতে পারবে। তাহলে প্রথমটা আমরা কি দেখতে পাচ্ছি? কেন্দ্র রাজ্যকে যে কোনো বিষয়ে নির্দেশ দিতে পারবে। সেকেন্ডটা আমরা কি দেখতে পাচ্ছি? পার্লামেন্ট স্টেট লিস্টের যে কোনো বিষয়ে গিয়ে আইন কানুন করতে পারবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু একটা কি আসছে? পরিবর্তন আসছে। এবং যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে নর্মাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমরা বলে থাকি ফেডারেল ইন নেচার, সেটা কিন্তু কি হচ্ছে? কনভার্টেড হয়ে, পরিবর্তন হয়ে সেটা কিন্তু হয়ে যাচ্ছে ইউনিটারি ইন নেচার। তার কারণ কি? দেখো, কেন্দ্র রাজ্যকে যে কোনো বিষয়ে নির্দেশ দেওয়ার ক্ষমতা পাচ্ছে। রাজ্য সেই নির্দেশ মেনে চলছে কিনা বা রাজ্যকে নির্দেশ মেনে চলার ক্ষেত্রে কেন্দ্র কি করতে পারে? বাধ্য করতে পারে। আর সেকেন্ড হচ্ছে পার্লামেন্ট রাজ্য তালিকার যে কোনো বিষয়ে গিয়ে কি করতে পারবে? আইন কানুন করতে পারবে। তাহলে আমরা বলতেই পারি যে 352 যদি ইম্পোজড হয়, তাহলে ভারতবর্ষের যে নর্মাল অ্যাডমিনিস্ট্রেশন ফেডারেল ইন মানে ফেডারেল স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু কি হচ্ছে? তোমার পরিবর্তন হয়ে ইউনিটারি স্ট্রাকচার হচ্ছে। এছাড়াও যদি আমরা দেখি, যেটা আমরা পড়ে এসেছি, যে লোকসভা এবং বিধানসভার যে কার্যকাল, সেই কার্যকাল কি হতে পারে? এক্সটেন্ড হতে পারে। ঠিক আছে, এক্সটেন্ড হতে পারে 1 year at a time। কে এক্সটেন্ড করবে? পার্লামেন্ট, 352 ইম্পোজড হওয়ার কারণে। এছাড়া কি বলছে? এছাড়া বলছে 4 নম্বরে যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, ঠিক আছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ফিনান্সিয়াল যে রিলেশন, ঠিক আছে, ফিনান্সিয়াল যে রিলেশন, সেটাও কি হতে পারে? প্রেসিডেন্টের অর্ডারে মডিফাই হতে পারে। 5 নম্বর, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমাদের সংবিধানে যে আমাদের 6টা স্বাধীনতা দেওয়া হয়েছে আন্ডার আর্টিকেল 19, আর্টিকেল 19 কি হতে পারে? তোমার অটোমেটিক্যালি তোমার সাসপেন্ডেড হবে 352 যদি ইম্পোজড হয়। আর্টিকেল 19 আমাদের কি দেওয়া রয়েছে? 6 ফ্রিডম। তাহলে এই যে 6 ফ্রিডম, যে 6 ফ্রিডম আমাদেরকে দেওয়া হয়েছে আন্ডার আর্টিকেল 19, এই 6 ফ্রিডম কি হয়ে যাবে? অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে আর্টিকেল 352 যদি ইম্পোজড হয়। আর নাম্বার 6 কি বলছে? যে প্রেসিডেন্ট আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, প্রেসিডেন্ট আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, রাইট টু মুভ, ঠিক আছে, রাইট টু মুভ টু এনি কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট, সরি, রাইট টু মুভ টু এনি কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট, ঠিক আছে, ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট, আমাদের এই রাইটটা কি করতে পারে? আমাদের সাসপেন্ড করতে পারে। কিন্তু হ্যাঁ, প্রেসিডেন্ট তার অর্ডারে স্পেসিফাই করবে যে কোন রাইটস গুলোর এনফোর্সমেন্ট নিয়ে আমরা কোনো মানে কোর্টে মুভ করতে পারবো না। হয়তো প্রেসিডেন্ট তার অর্ডারে উল্লেখ করলো যে আর্টিকেল 14 বা আর্টিকেল 23 বা আর্টিকেল 25 নিয়ে আমরা কি করতে পারবো না? কোর্টে হচ্ছে আমরা মুভ করতে পারবো না। তাহলে প্রেসিডেন্ট তার অর্ডারে স্পেসিফাই করবেন যে কোন রাইট গুলোর এনফোর্সমেন্ট নিয়ে আমরা কোর্টে মুভ করতে পারবো না। তাহলে এই এই যে চেঞ্জেস গুলো, এই যে প্রভাবগুলো আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 352 ইম্পোজড হওয়ার কারণে। প্রথমটা আমরা কি দেখলাম? যে কেন্দ্র রাজ্যকে যে কোনো বিষয়ে নির্দেশ দিতে পারবে, পার্লামেন্ট রাজ্য তালিকার যে কোনো বিষয়ে আইন কানুন করতে পারবে, লোকসভা এবং বিধানসভার কার্যকাল এক্সটেন্ড হতে পারে, ইউনিয়ন এবং স্টেটের মধ্যে ফিনান্সিয়াল রিলেশন মডিফাই হতে পারে, আর্টিকেল 19 অটোমেটিক্যালি সাসপেন্ডেড হবে, এবং প্রেসিডেন্ট আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, রাইট টু মুভ টু এনি কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট, এই রাইটটা প্রেসিডেন্ট কি করতে পারে? সাসপেন্ড করতে পারে। এবং প্রেসিডেন্ট তার অর্ডারে উল্লেখ করবে যে কোন রাইটস গুলো এনফোর্সমেন্ট নিয়ে আমরা কোর্টে মুভ করতে পারবো না। তো প্রেসিডেন্ট যে রাইট গুলো সাসপেন্ড করবেন, সেই রাইটস গুলোর এনফোর্সমেন্ট নিয়ে আমরা কিন্তু কোনো কোর্টে মুভ করতে পারবো না। তাহলে এই হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, তো আমি যতটুকুনটা আলোচনা করলাম, এই জায়গা থেকে যদি কাউরির কোনো প্রশ্ন থাকে তো আমাকে করতে পারো। কাউরির কোনো প্রশ্ন আছে যতটুকুনটা আমি আলোচনা করলাম না। ন্যাশনাল এমার্জেন্সি থেকে? দেখো,
কাউরি যদি না কোনো স্যার। প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তাহলে কোনো প্রশ্ন নেই। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট যে আলোচনাটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টেট এমার্জেন্সি। কোথায় বলা হয়েছে? আর্টিকেল 356। তো স্টেট এমার্জেন্সির যদি আমরা গ্রাউন্ডস বলি, স্টেট এমার্জেন্সির গ্রাউন্ড কি বলছে? breakdown of constitutional machinery। মানে কি? সোজা কথা, একটা রাজ্য সংবিধান মেনে পরিচালিত হচ্ছে না। স্টেট cannot act in accordance with the constitution। একটা রাজ্য সংবিধান মেনে পরিচালিত হচ্ছে না। দেখো, ভারতবর্ষের প্রত্যেকটা সরকার হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তাই ভারতবর্ষের প্রত্যেকটা সরকারকে সংবিধান মেনে চলতে হবে, কেন্দ্র সরকার বলো রাজ্য সরকার বলো। তো একটা রাজ্য সরকার যাতে সংবিধান মেনে পরিচালিত হয়, সেটা দেখার দায়িত্ব বা সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু কেন্দ্রের। কেন্দ্রকে এই ক্ষমতা সংবিধান থেকে দেওয়া হয়েছে। It shall be duty of the union to ensure that a state can act in accordance with the constitution। তো একটা রাজ্য যদি সংবিধান মেনে পরিচালিত না হয়, তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্র কি করতে পারে? প্রথমেই কি কেন্দ্র সেই রাজ্যে 356 ইম্পোজ করবে? তা কিন্তু নয়। প্রথমে কেন্দ্র সেই রাজ্যকে কি করবে? প্রয়োজনীয় নির্দেশ বলতে পারো দেবে, যাতে সেই রাজ্যটা সেই নির্দেশ মেনে, সংবিধান মেনে পরিচালিত হয়। কিন্তু যদি দেখা যায় যে রাজ্য সেই নির্দেশ অনুযায়ী নিজেকে সংশোধন করছে না, সংবিধান মেনে চলছে না, তখন আলটিমেট সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই রাজ্যে 356 ইম্পোজ হতে পারে। আচ্ছা, তো 356 কে ইম্পোজ করবে? তো 356 ইম্পোজ করবে, প্রোক্লেম করবে রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি প্রোক্লেম করবে। কিন্তু এখানে বলছে যে রাষ্ট্রপতি 356 প্রোক্লেম করতে পারে, এক হচ্ছে গভর্নরের রিপোর্টে, রাষ্ট্রপতি গভর্নর রিপোর্টে স্যাটিসফাইড হচ্ছে একটা রাজ্য সংবিধান মেনে পরিচালিত হচ্ছে না, অথবা আদার কোনো বলতে পারো রিপোর্ট। মানে এরকম নয় যে রাষ্ট্রপতি শুধুমাত্র গভর্নর রিপোর্টের ওপরেই ভিত্তি করে 356 ইম্পোজ করতে পারবে, তা নয়। রাষ্ট্রপতি অন্য কোনো রিপোর্টেও যদি স্যাটিসফাইড হয়, ঠিক আছে, যে একটা রাজ্য সংবিধান মেনে পরিচালিত হচ্ছে না, তো রাষ্ট্রপতি ইম্পোজ করতে পারে। আর এখানেও কিন্তু রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করবে হচ্ছে মন্ত্রিসভা। ঠিক আছে, রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করবে মন্ত্রিসভা, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। এরকম নয় যে শুধুমাত্র গভর্নর রিপোর্টের ওপর রাষ্ট্রপতি ভিত্তি করে ইমার্জেন্সি জারি করে দিবে, একটা রাজ্যে 356 ইম্পোজ করবে, তা নয়। কিন্তু আলটিমেটলি রাষ্ট্রপতিকে কিন্তু অ্যাডভাইস করবে কাউন্সিল অফ মিনিস্টার। ঠিক আছে, তাহলে প্রেসিডেন্ট উইথ রিপোর্ট অফ গভর্নর অর উইথাউট রিপোর্ট অফ গভর্নর কি করতে পারে? একটা রাজ্যে 356 ইম্পোজ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রেও রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করবে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। ওকে, আচ্ছা, 356 কোথায় জারি হবে? এরিয়া যদি আমরা বলি, 356 জারি হবে হচ্ছে একটা রাজ্যে। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এরপরে চলে আসি পরবর্তী যে জায়গাটা, সেটা হচ্ছে 356 এর হচ্ছে রিভোকেশন। 356 এর হচ্ছে রিভোকেশন, মানে 356 কে প্রত্যাহার করবে। তো 356 প্রত্যাহার করবে হচ্ছে প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট 356 প্রত্যাহার করবে মন্ত্রিসভার হচ্ছে পরামর্শ। এখানে কিন্তু ওই 352 এর মতো কোনো প্রভিশনস নেই যে লোকসভা প্রস্তাব নিলে রাষ্ট্রপতি প্রত্যাহার করে নিবে, রাজ্যসভা প্রস্তাব নিলে রাষ্ট্রপতি প্রত্যাহার করে নিবে, বা বিধানসভা প্রস্তাব নিলে রাষ্ট্রপতি প্রত্যাহার করে নিবে।
এরকম কিন্তু কোনো প্রভিশন 356 এর ক্ষেত্রে নেই। 356 প্রত্যাহার করবে হচ্ছে রাষ্ট্রপতি, এবং সেটা কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শে। ওকে, তাহলে আমরা কি জানলাম? 356 কেন ইম্পোজড হচ্ছে? একটা রাজ্য যদি সংবিধান মেনে পরিচালিত না হয়, একটা রাজ্য সংবিধান মেনে পরিচালিত হচ্ছে না, এটা রাষ্ট্রপতি কিভাবে স্যাটিসফাইড হতে পারে? একটা হচ্ছে গভর্নর রিপোর্ট অথবা অন্য কোনো রিপোর্টের মাধ্যমে। কিন্তু হ্যাঁ, 356 ইম্পোজ করার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে আলটিমেটলি অ্যাডভাইস করবে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা। 356 ইম্পোজড হবে হচ্ছে রাজ্যে, এবং 356 প্রত্যাহার করবে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শে। 356 এর এবার আমি অ্যাপ্রুভালে আসি। ঠিক আছে, 356 এর আমি এবার অ্যাপ্রুভালে আসি। 352 এর মতো 356 ও কিন্তু কি হতে হবে? অ্যাপ্রুভ হতে হবে। তো প্রেসিডেন্ট কি করলো? 356 ইস্যু করলো। তো প্রেসিডেন্ট যে 356 ইস্যু করলো, যেদিন কি ইস্যু করলো সেই দিন থেকে এটা ভ্যালিড থাকবে হচ্ছে 2 মান্থ। ঠিক আছে, আর এই 2 মান্থের মধ্যে যদি পার্লামেন্ট 356 অ্যাপ্রুভ করে, তাহলে এটা কন্টিনিউ হবে হচ্ছে যেদিন কি ইস্যু হয়েছে সেই দিন থেকে হচ্ছে 6 মান্থের জন্য। পার্লামেন্ট যদি অ্যাপ্রুভ করে, এবং অবশ্যই পার্লামেন্ট এটা অ্যাপ্রুভ করবে হচ্ছে সিম্পল মেজরিটিতে। 352 স্পেশাল, বাট 356 সিম্পল। আচ্ছা, 356 একটা রাজ্যে সর্বাধিক থাকতে পারে হচ্ছে 3 বছর, আর এই 3 বছর থাকার নিয়ম হচ্ছে কি 6 মান্থ 6 মান্থ 6 মান্থ করে হচ্ছে 3 বছর। ঠিক আছে, 6 মান্থ 6 মান্থ করে 3 বছর। আর যতবার আমি এই 6 মান্থ কি করব, এক্সটেন্ড করব, ততবার কিন্তু আমার কি লাগবে? ওই পার্লামেন্টের অ্যাপ্রুভাল। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এরপরে চলে আসি 356 এর হচ্ছে এফেক্ট। তো 356 এর এফেক্ট যদি বলি, প্রথমেই যেটা, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট কি করবে? প্রেসিডেন্ট হচ্ছে তোমার বলতে পারো স্টেট গভর্নমেন্ট, অথবা, ঠিক আছে, সরি, স্টেট গভর্নমেন্ট এন্ড, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট এন্ড গভর্নরের যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলো হচ্ছে নিজের এখতিয়ারে হচ্ছে নেবে। ঠিক আছে, প্রেসিডেন্ট কি করবে? রাজ্য সরকারের সমস্ত বা যে কোনো ক্ষমতা, গভর্নরের সমস্ত বা যে কোনো ক্ষমতা কি করতে পারে? নিজের এখতিয়ারে নিতে পারে। ওর জন্যই তো আমরা স্টেট এমার্জেন্সিকে কি বলে থাকি? প্রেসিডেন্ট রুল। কেন বলছি প্রেসিডেন্ট রুল? তার কারণ প্রেসিডেন্ট কি করছে? রাজ্য সরকারের সমস্ত বা যে কোনো ক্ষমতা, বা একটা রাজ্যে গভর্নরের যে ক্ষমতা, সেই ক্ষমতা কি করতে পারে? নিজের হাতে হচ্ছে নিতে পারে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ঘোষণা করতে পারে কি, যে স্টেট লেজিসলেচারের যে পাওয়ার, সেই পাওয়ার কি করবে? পার্লামেন্ট হচ্ছে এক্সারসাইজ করবে। ঠিক আছে, পার্লামেন্ট কি করবে? এক্সারসাইজ করবে। স্টেট লেজিসলেচারের পাওয়ার প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে পারে। তার মানে কি, প্রেসিডেন্ট কি করছে? স্টেট লেজিসলেচারের যে পাওয়ার, সেই পাওয়ার হচ্ছে পার্লামেন্টকে দিচ্ছে, পার্লামেন্টের ওপর ন্যস্ত করছে। আচ্ছা, থার্ড কি বলছে? থার্ড বলছে যে প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রয়োজনে, ঠিক আছে, প্রেসিডেন্ট প্রয়োজনে কি করতে পারে? একটা রাজ্যের যে কোনো কনস্টিটিউশনাল, ঠিক আছে, যে কোনো কনস্টিটিউশনাল অথরিটির যে ফাংশন, ঠিক আছে, ফাংশনিং, সেই ফাংশনিং কে কি করতে পারে? সাসপেন্ড করতে পারে। তাহলে প্রেসিডেন্ট কি করতে পারে? একটা রাজ্যের যে কোনো সাংবিধানিক যে বলতে পারো সংস্থা, সাংবিধানিক যে বডি, তার যে কাজকর্ম, সেই কাজকর্মকে সাসপেন্ড করতে পারে। তো এই যে ক্ষমতা যেটা রাষ্ট্রপতিকে দেওয়া হচ্ছে, যে রাষ্ট্রপতি রাজ্যের কোনো কনস্টিটিউশনাল বডি বা অথরিটির ফাংশনিং কে সাসপেন্ড করতে পারে, তো এই ক্ষমতায় রাষ্ট্রপতি যেটা করতে পারে বা করে থাকে, সেটা হচ্ছে স্টেট কাউন্সিল অফ মিনিস্টারকে কি করে থাকে? ডিসমিস করে থাকে, ডিসমিস করে থাকে স্টেট কাউন্সিল অফ মিনিস্টারকে। এবং যেটা বলা হচ্ছে যে বিধানসভা, ঠিক আছে, বিধানসভা রাষ্ট্রপতি কি করতে পারে? সাসপেন্ড করতে পারে, অথবা প্রয়োজনে বিধানসভা রাষ্ট্রপতি ডিসলভ করতে পারে। কিন্তু হ্যাঁ, বিধানসভা রাষ্ট্রপতি ডিসলভ করতে পারবে যখন স্টেট এমার্জেন্সি পার্লামেন্টে অ্যাপ্রুভড হবে। স্টেট এমার্জেন্সি যতক্ষণ না পার্লামেন্টে অ্যাপ্রুভড হচ্ছে,
রাষ্ট্রপতি কিন্তু রাজ্যের বিধানসভা ডিজলভ করতে পারবে না। হ্যাঁ, সাসপেন্ড রাখতে পারবে, বাট ডিজলভ করতে পারবে না। তাহলে এই যে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট রাজ্যের সাংবিধানিক বলতে পারো যে অথরিটি বা বডি তাদের কাজকর্ম সাসপেন্ড করতে পারে, তো এই ক্ষমতায় রাষ্ট্রপতি হচ্ছে রাজ্যের মন্ত্রিসভাকে ডিসমিস করে থাকে এবং রাজ্যের যে বিধানসভা সেই বিধানসভার কাজকর্ম সাসপেন্ড করতে পারে অথবা প্রয়োজনে বিধানসভা ডিজলভ করতে পারে। বাট এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা রয়েছে সেই নির্দেশটা হচ্ছে এটাই যে রাষ্ট্রপতি বিধানসভা ডিজলভ করতে পারবে তখনই যখন স্টেট এমার্জেন্সি কি হবে, পার্লামেন্টে অ্যাপ্রুভ হবে, তার আগে কিন্তু তিনি পারবেন না। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? তো এই হচ্ছে স্টেট এমার্জেন্সির এফেক্ট। তো প্রথমটা আমরা কি দেখলাম, প্রেসিডেন্ট রাজ্য সরকারের সমস্ত বা যে কোনো ক্ষমতা এবং রাজ্যের রাজ্যপালের সমস্ত বা যে কোনো ক্ষমতা নিজের এখতিয়ারে নিতে পারে, ওর জন্যই তো আমরা স্টেট এমার্জেন্সিকে কি বলছি, প্রেসিডেন্ট রুল। রাষ্ট্রপতি ডিক্লেয়ার করতে পারে যে স্টেট লেজিসলেচারের পাওয়ার পার্লামেন্ট কি করবে, এক্সারসাইজ করবে। ওকে, রাষ্ট্রপতি স্টেট এমার্জেন্সির কারণে রাজ্যের যে কোনো সাংবিধানিক যে বলতে পারো অথরিটি বা বডি তাদের কাজকর্ম সাসপেন্ড করতে পারে। এই ক্ষমতায় রাষ্ট্রপতি রাজ্যের মন্ত্রিসভাকে ডিসমিস করে থাকে এবং রাজ্যের বিধানসভাকে সাসপেন্ড অথবা ডিজলভ করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন আছে? দেখো, কাউরির যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্টেট এমার্জেন্সি থেকে কাউরির যদি কোথাও প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে স্যার ওই পারো। রিপোর্টটা স্টেট গভর্নমেন্ট দেবে তো প্রেসিডেন্ট প্রোক্লেম করার সময়? প্রেসিডেন্টকে রিপোর্ট গভর্নর দিতে পারে অথবা রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা নিয়ে অন্য কেউ রিপোর্ট দিতে পারে। এরকম নয় যে শুধুমাত্র একমাত্র গভর্নর রিপোর্টের ওপরেই প্রেসিডেন্ট নির্ভর করে বা স্যাটিসফাইড হয়ে এমার্জেন্সি ইম্পোজ করবে, তা নয়। অন্য কোনো রিপোর্টেও যদি প্রেসিডেন্ট স্যাটিসফাইড হয় যে রাজ্য সংবিধান মেনে পরিচালিত হচ্ছে না, তো কি হতে পারে, সেই রাজ্যে 356 ইম্পোজ হতে পারে। মানে আমরা বলবো উইথ অর উইথাউট রিপোর্ট অফ গভর্নর, মানে উইথ রিপোর্ট অফ গভর্নরও হতে পারে বা উইথাউট রিপোর্ট অফ গভর্নরও হতে পারে। অন্য কোনো রিপোর্টেও যদি প্রেসিডেন্ট স্যাটিসফাইড হয় যে রাজ্য সংবিধান মেনে পরিচালিত হচ্ছে না, তো সেই রাজ্যে 356 ইম্পোজ হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, আর ন্যাশনাল ইমার্জেন্সি ছিল স্যার ইনডিফিনিট টাইমের জন্য, আর এটা 3 বছর, তাই তো? স্টেট এমার্জেন্সি একটা রাজ্যে সর্বাধিক থাকতে পারে 3 বছর, 6 মাস 6 মাস ওকে করে স্যার, 3 বছর। আর ন্যাশনাল ঠিক আছে, ইমার্জেন্সি 6 মাস 6 মাস করে একদম ইনডেফিনিট। ঠিক আছে স্যার। ওকে, চলো এরপরে আমরা আলোচনা করি নেক্সট যে এমার্জেন্সি, যেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, আর্টিকেল 360। কেন, গ্রাউন্ড যদি বলি, গ্রাউন্ড হচ্ছে কি, ফিনান্সিয়াল stability is threatened। ঠিক আছে, মানে কি ফিনান্সিয়াল স্টেবিলিটি ভারতবর্ষের কি হচ্ছে, ক্ষতির সম্মুখীন। তাহলে ভারতবর্ষে যদি ফিনান্সিয়াল স্টেবিলিটি যদি ক্ষতির সম্মুখীন হয়, সমস্যার সম্মুখীন হয়, তাহলে আমরা কি করব, 360 আমরা ইম্পোজ করব। আচ্ছা, কে ইম্পোজ করবে, প্রোক্লেম করবে কে, প্রোক্লেম করবে হচ্ছে প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট এটা প্রোক্লেম করবে মন্ত্রিসভার পরামর্শে। এমার্জেন্সি জারি করা রাষ্ট্রপতির ইন্ডিপেন্ডেন্ট বা রাষ্ট্রপতির ডিসক্রিশনের মধ্যে পড়ে না। এমার্জেন্সি ইম্পোজ করার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করবে মন্ত্রিসভা। ঠিক আছে, আচ্ছা ফিনান্সিয়াল ইমার্জেন্সি আমরা কোথায় ইম্পোজ করতে পারবো, ফিনান্সিয়াল ইমার্জেন্সি আমরা ইম্পোজ করতে পারবো সমগ্র ভারতবর্ষ অথবা ভারতবর্ষের কোনো একটা অংশে। এবং ফিনান্সিয়াল ইমার্জেন্সিও রাষ্ট্রপতি কি করতে পারবে, প্রত্যাহার করে নিতে পারবে। ঠিক আছে, রাষ্ট্রপতি হচ্ছে প্রত্যাহার করে নিতে পারবে। আচ্ছা, ফিনান্সিয়াল ইমার্জেন্সির
অ্যাপ্রুভালটা হচ্ছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, যে ফিনান্সিয়াল ইমার্জেন্সির অ্যাপ্রুভাল যদি আমরা বলি অন্য দুটো ইমার্জেন্সির ক্ষেত্রে যেটা আমরা দেখেছি তার থেকে কিন্তু আলাদা। কিরকম আলাদা? ফিনান্সিয়াল এমার্জেন্সিও অ্যাপ্রুভ করবে কিন্তু হচ্ছে তোমার পার্লামেন্ট, অ্যাপ্রুভ করবে পার্লামেন্ট। তো এমার্জেন্সি যেদিনকে ইস্যু হলো, ফিনান্সিয়াল এমার্জেন্সি, সেই দিন থেকে এটা কন্টিনিউ থাকবে হচ্ছে 2 মাসের জন্য। ঠিক আছে? আর এই 2 মাসের মধ্যে যদি পার্লামেন্ট অ্যাপ্রুভ করে তাহলে এটা এক্সটেন্ড হবে, কন্টিনিউ হবে ফর ইনডেফিনিট পিরিয়ড। বুঝতে পারলে কি বললাম? 2 মাসের মধ্যে যদি পার্লামেন্টে অ্যাপ্রুভড হয় তাহলে এটা কন্টিনিউ হবে ফর ইনডেফিনিট পিরিয়ড। মানে আগের দুটো এমার্জেন্সির ক্ষেত্রে যেটা আমরা দেখেছি ওই 6 মান্থ করে 3 বছর বা 6 মান্থ করে ইনডেফিনিট পিরিয়ড, ফিনান্সিয়াল ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয়। এই 2 মাসের মধ্যে যদি ফিনান্সিয়াল ইমার্জেন্সি পার্লামেন্টে অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে যেদিনকে এটা ইস্যু হয়েছে সেই দিন থেকে এটা কন্টিনিউ থাকবে ইনডেফিনিট পিরিয়ড, যতক্ষণ না ফিনান্সিয়াল এমার্জেন্সি কি করা হচ্ছে, রিভক করা হচ্ছে, প্রত্যাহার করা হচ্ছে। কে রিভক করবে? প্রেসিডেন্ট। ওই আগের দুটো এমার্জেন্সির মতো 6 মান্থ করে তোমাকে কন্টিনিউ করতে হবে, আর যতবার তুমি 6 মান্থ কন্টিনিউ করবে, এক্সটেন্ড করবে, ততবার তোমার পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে না। এখানে সেটা প্রয়োজন নেই। আর এফেক্টে যদি আসি, এফেক্ট তো আর আলাদা করে বলার প্রয়োজন রাখে না, আমরা প্রত্যেকেই জানি যে ফিনান্সিয়াল ইমার্জেন্সির এফেক্টের মধ্যে প্রথমেই যেটা, সেটা হচ্ছে কেন্দ্র কি করতে পারবে, রাজ্যকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে যাতে রাজ্য যে অর্থনৈতিক বিধিনিষেধ সেইগুলো যাতে মেনে চলে। থার্ড হচ্ছে প্রেসিডেন্ট এইরকম নির্দেশ দিতে পারে যে ফিনান্সিয়াল ইমার্জেন্সির সময় স্টেটে, ঠিক আছে, স্টেটে যে সমস্ত মানি বিল পাস হবে সেই সমস্ত মানি বিল কি করতে হবে, প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য রিজার্ভ রাখতে হবে। আর যেটা তৃতীয়, সেটা হচ্ছে সব থেকে আমরা জানি যে যারা ইউনিয়ন এবং স্টেটের আন্ডারে যারা কর্মরত থাকবেন বা আছেন তাদের স্যালারি অ্যালাউন্স রাষ্ট্রপতি কি করতে পারে, রিডিউস করার অর্ডার করতে পারে। এবং এই অর্ডারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যারা বিচারপতি তাদেরও স্যালারি কি করতে পারে, রিডিউস করতে পারে। তাহলে প্রথম এফেক্টটা কি, ইউনিয়ন রাজ্যকে কি করতে পারে, প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে যাতে রাজ্য নির্দিষ্ট একটা অর্থনৈতিক বিধিনিষেধ যাতে মেনে চলে। আচ্ছা, স্টেট তোমার প্রেসিডেন্ট কি করতে পারে, নির্দেশ দিতে পারে স্টেটকে যে স্টেট লেজিসলেচারে যে সমস্ত মানি বিল পাস হবে বা হয়েছে সেগুলো সমস্ত কি করতে হবে, প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য রিজার্ভ রাখতে হবে। এবং প্রেসিডেন্ট এই নির্দেশও দিতে পারে যে ইউনিয়ন এবং স্টেটের আন্ডারে যারা কর্মরত রয়েছেন তাদের স্যালারি এবং অ্যালাউন্সের হচ্ছে রিডিউস করা। এবং এই অর্ডারে রাষ্ট্রপতি কি করতে পারে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যারা বিচারপতি তাদেরও স্যালারি অ্যালাউন্স হচ্ছে রিডিউস করতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। এবার চলে আসি যে ন্যাশনাল এমার্জেন্সি আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত 3বার ইম্পোজড হয়েছে, তোমার 62, 1971 এবং হচ্ছে 1975। ঠিক আছে? স্টেট এমার্জেন্সি বলতে পারো ভারতবর্ষে সব থেকে বেশি ইম্পোজড হয়েছে, কম বেশি সব রাজ্যেই বলতে পারো ফিনান্সিয়াল তোমার স্টেট এমার্জেন্সি ইম্পোজড হয়েছে। হ্যাঁ, কিছু এরকম রাজ্য আছে যে সমস্ত রাজ্যগুলোতে এখনো পর্যন্ত ফিনান্সিয়াল এমার্জেন্সি ইম্পোজড হয়নি, যেগুলো মূলত নিউ বর্ন স্টেট, যেরকম ধরো তেলেঙ্গানা। তো এরকম যদি বলো যে এরকম স্টেট গুলো যদি আমরা বাদ দিই, ম্যাক্সিমাম ভারতবর্ষের স্টেট গুলোতে কোনো না কোনো সময় কিন্তু বলতে পারো স্টেট এমার্জেন্সি ইম্পোজড হয়েছে। আর ফিনান্সিয়াল এমার্জেন্সি অর্থনৈতিক জরুরি অবস্থা আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন রাজ্যে ইম্পোজড হয়নি। ঠিক আছে? ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? কারোর কোনো প্রশ্ন আছে? স্যার ন্যাশনাল গুলো কোন কোন ইয়ার বললেন? 1962, 1971 আর হচ্ছে 1975। ঠিক আছে? ফিনান্সিয়াল এমার্জেন্সি ভারতবর্ষে এখনো পর্যন্ত ইম্পোজড হয়নি। ন্যাশনাল এমার্জেন্সি 3বার ইম্পোজড হয়েছে, 1962, 1971 আর হচ্ছে 1975। স্টেট এমার্জেন্সি ভারতবর্ষের বলতে পারো কম বেশি
প্রত্যেকটা স্টেটে ইম্পোজড হয়েছে। হ্যাঁ, কিছু স্টেটে ইম্পোজড হয়নি, যেমন ধরো তেলেঙ্গানা রয়েছে, ছত্তিশগড়ের মতো রাজ্য রয়েছে, কিন্তু বাদবাকি যে মেজর যে স্টেট গুলো, সেই স্টেটে কম বেশি এমার্জেন্সি ইম্পোজড হয়েছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 4বার ইম্পোজড হয়েছে স্টেট এমার্জেন্সি। প্রথম ইম্পোজড হয়েছিল পশ্চিমবঙ্গে 1968-এ। স্টেট এমার্জেন্সি পশ্চিমবঙ্গে প্রথম ইম্পোজড হয় 1968-এ। এখনো পর্যন্ত 4বার। ওকে। আচ্ছা, এই প্রত্যেকটা 1962, 71, 75 প্রত্যেকটাই বোধহয় যুদ্ধের জন্য, তাই তো? যুদ্ধ 1962 হচ্ছে যুদ্ধ, ঠিক আছে। 1971 আমরা বলতে পারি এক্সটার্নাল অ্যাগ্রেশন, যেখানে পাকিস্তান কি করে, আমাদেরকে অ্যাটাক করে, ঠিক আছে। পাকিস্তান আমাদেরকে অ্যাটাক করে, আমরা সেই অ্যাটাক হচ্ছে প্রতিহত করি। আর 1975 হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স। ওকে স্যার। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। চলো তাহলে ক্লাস এখানে এন্ড করলাম। আমি এই বোর্ড ওয়ার্কটা আমি শেয়ার করে দেবো, তোমরা নিয়ে নিও। ঠিক আছে, ক্লিয়ার? চলো, হ্যাঁ স্যার। Yes, sir. গুড নাইট স্যার। গুড নাইট।